হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো ওয়েলকাম সবাইকে লিগের সেকেন্ড ক্লাসে। আজ অটোডেস্ক মায়া 17-এর লিগের সেকেন্ড ক্লাস আমি পড়াতে চলেছি। তো যারা লাস্ট ক্লাস অর্থাৎ ক্লাস 1টা দেখেছেন তারা সবাই অ্যাকচুয়ালি কিছু হলেও হয়তো বুঝতে পেরেছেন। ঠিক আছে, যদি কোনো কিছু প্রবলেম হয় বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি ডেফিনেটলি তার হেল্প করব। আজকে আমি লিগের সেকেন্ড ক্লাস করাতে চলেছি। তো বেশি কথা না বলে অনেক কিছু দেখানোর আছে আজকে, তো চলুন ডাইরেক্ট ক্লাসে যাওয়া যাক। সবার প্রথমে আমি মায়াটা আরেকবার ওপেন করে নিলাম। ঠিক আছে, প্রথম দিন আমি দেখিয়েছিলাম একটা বল কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় একটা কন্ট্রোলারের সাহায্যে সরাতে হয়, বা একটা বলকে কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কন্ট্রোলার দিয়ে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো আজকে আমরা একটা সিলিন্ডার, যেটাকে ডাবল অথবা ট্রিপল জয়েন্টের মাধ্যমে আমি এটাকে বেন্ড করাবার চেষ্টা করব। বেন্ড মানে হচ্ছে একবার এই দিকে ঘুরবে একবার ওই দিকে ঘুরবে, লাইক কোনো যদি হাতের মতো যদি কিছু হয়ে থাকে, অর্থাৎ একটা হাত যদি এরকম হয়ে থাকে, এই হাতটাকে আমরা মাঝখান থেকে কীভাবে বেন্ড করব সেই জিনিসপত্রগুলো আমরা আজকে দেখব। ঠিক আছে, আগের দিন আমরা দেখেছিলাম সিঙ্গেল জয়েন্টের কাজ, আজকে আমরা দেখব ডবল অথবা ট্রিপল জয়েন্টের কাজ। ঠিক আছে, ওকে, তো দেখা যাক। তো সবার প্রথম আমি একটা এখানে সিলিন্ডার নিয়ে নিয়েছি। সিলিন্ডারটাকে সবার প্রথম এই মাঝখানে রেখেছি, রেখে আমি টুলস অপশনে চলে গেলাম, অর্থাৎ চ্যানেল বক্সে। চ্যানেল বক্সে গিয়ে আমি এই নিচে অর্থাৎ ইনপুটসের মধ্যে এই যে পলিগন সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডারের সবার প্রথম ক্যাপসটাকে অফ করে দিচ্ছি। ক্যাপস মানে হচ্ছে এই ওই উপরের অংশটুকুকে বলা হচ্ছে ক্যাপস। এটাকে যদি অফ করে দিই তাহলে কি হবে, আমাদের যে এক্সট্রা যে কাট বা এজ যেগুলো থেকে থাকে সেইগুলো অফ হয়ে যাবে। ওকে, আমাদের এই মডেলে সবসময় দেখতে হবে যেন অতিরিক্ত কাট বা এজ যেন কোনো সময় না থাকে, তাতে মডেলটা অনেক ভারী হয়, সেখানে ওয়েটটাও বাড়ে। ওয়েট বাড়ে মানে হচ্ছে এমবি অথবা কেবি যেরকমই হয় সেরকম একটা ওয়েট বেরোবে। তো সেক্ষেত্রে আমাদের একটু ভালোভাবে নজর রাখতে হবে যাতে আমাদের মডেলটা একটু লো কোয়ালি বা যতটা পারবো লো কোয়ালিতে করার চেষ্টা করতে। ওকে, তো সবার প্রথম আমি ক্যাপসটা অফ করে দিলাম। ক্যাপসটা অফ করে দেওয়ার পর আমি এখান থেকে হাইটটা বাড়াতে পারি। এখান থেকে যদি হাইট বাড়াই আমি স্কেলও করতে পারি, কিন্তু আমি এখান থেকে প্রথমে হাইট বাড়ালাম। হাইট বাড়ানোর পর তার উপরে রয়েছে সাবডিভিশন হাইট। এই সাবডিভিশন হাইটটাকে যদি আমি মিডিল মাউস দিয়ে এরকমভাবে বাড়াই তাহলে এইখানে মাঝখানে এজ বা কাট বেশি, অর্থাৎ আমি এই মডেলটাকে ঠিক যেখান থেকে বের করতে চাইবো সেখানে যেন অবশ্যই একটা করে এরকম কাট থাকে। কাট যদি না থাকে অর্থাৎ এই মডেলটা হয়তো রয়েছে এই রকম অবস্থায়, মানে কোনো রকম মাঝখানে কোনো সাবডিভিশন হাইটের কোনো রকম কোনো এজ বা কাট নেই। ঠিক আছে, কিন্তু আমি বেন্ড করতে চাইছি মাঝখান থেকে, তাহলে কিন্তু সেটা পসিবল না, সেটা হয় না। বেন্ড হয় বেসিক্যালি কাটের উপর ডিপেন্ড করে বা এজের উপর ডিপেন্ড করে। তো সেই কারণে আমাদের এজ এখানে মাস্ট বা অবশ্যই জরুরি, খুব দরকারি। ঠিক আছে, তো সেই কারণে অবশ্যই এখানে খুব বেশি কাট দিয়ে দেওয়াটাও বোকামি। যদি খুব বেশি কাট দিয়ে দিই তাহলে মডেলটা প্রচুর ভারী হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের কাজ করতে অসুবিধা হবে। তো সেই জন্য আমাদের ঠিক যতটা দরকার, ঠিক যে কটা কাট দরকার ঠিক সেই কটাই কাট আমরা এখান থেকে দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর তারপরে এটাকে ডাব্লিউ প্রেস করলাম, ডাব্লিউ প্রেস করে এখানে একটুখানি উপরের দিকে তুলে দিলাম। তুলে দিয়ে এবার নর্মাল ফ্রিজ অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে এটা একটা নাম দিয়ে দেবো, জাস্ট সিলিন্ডারও দিয়ে দিতে পারি বা মডেল বলেও একটা নাম দিয়ে দিতে পারি। নেমিংটা কিন্তু রিগের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ নেমিং যদি আমি আগের দিনও বলেছিলাম, যদিও নেমিং যদি ভুল হয় তাহলে কিন্তু পুরোটাই প্রবলেম হয়ে যাবে। ওকে, তো আজকে সেকেন্ড ক্লাসে এত প্রথমেই আমি সবার প্রথম একটা জিনিস দেখিয়ে দিতে চাই, যেটা হচ্ছে আগের দিন আমি প্যারেড করেছিলাম, মানে কানেকশন দিয়েছিলাম কি কি জিনিসের মধ্যে। আমি জয়েন্টের মধ্যে কানেকশন দিয়েছিলাম, জয়েন্ট, একটা কার্ভ, একটা জয়েন্ট, একটা কার্ভ এবং একটা পলিগন, মানে একটা বল নিয়েছিলাম। তো এই তিনটে জিনিসের মধ্যে কানেকশন ক্রিয়েট করেছিলাম। তো আজকে এই কানেকশনটা কি সেটা আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। যদি এই কানেকশন যদি কেউ না বোঝে তাহলে রিগের ভবিষ্যতে বা রিগ করতে গেলে পরবর্তী ক্লাসে খুবই প্রবলেমে পড়বে সে। তো সেই কারণে আমি আজকে কানেকশনটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে চাই। এবং কানেকশন বোঝানোর জন্য আমাদের সবার প্রথম বুঝতে হবে আউটলাইনারকে। আউটলাইনারটা কি জিনিস? আউটলাইনার হচ্ছে উইন্ডো থেকে আউটলাইনার পাওয়া যায়। এটা একটা লিস্টের মতো। লিস্টের মতো মানে হচ্ছে আমি যদি কোনো
এরকম ভাবেই বোঝাচ্ছি আমি। আমি যদি কোনো মুদিখানার দোকানে বাজার করতে যাই তাহলে আমাদের কাছে একটা লিস্ট থাকে, ঠিক আছে? তো সেই লিস্টে কি থাকে, সেই লিস্টে বিভিন্ন রকম চাল ডাল হ্যান ত্যান অনেক কিছু লেখা থাকে। ওকে, তো সেই লিস্ট থেকেই দোকানদার মাল দেয় এবং মালপত্র দেওয়ার পর তারপরে আবার কি ব্যাগের মধ্যে যা যা রয়েছে সেগুলো ঠিকঠাক আছে কিনা দোকানদার আবার মিলিয়ে মিলিয়ে দেখে নেয়। ওকে, তো এখানেও ঠিক সেরকমই আমাদের এই ভিউ কোটে যা যা জিনিসপত্র থাকবে বা আছে ঠিক সেইগুলোই আমাদের আউটলাইনারে আমরা পেয়ে যাব। ভিউ কোটে একটা মডেল রয়েছে, এই মডেলটাকে এখানে ধরলে আউটলাইনারে শো করবে, এটা হচ্ছে মডেল। ভিউ কোটে একটা এজ বা কার্ভ রয়েছে, এই মডেলটা হচ্ছে, এই কার্ভটা হচ্ছে এইটা নার্ভ সার্কেল 1। ভিউপোর্টে একটা জয়েন্ট রয়েছে, এই জয়েন্টটা হচ্ছে এখানে, অর্থাৎ এইগুলো সবই ভিউপোর্টে রয়েছে। আর বাদ বাকি যেগুলো রয়েছে, এই যে পার্সপেক্টিভ, টপ, ফ্রন্ট, সাইড, এগুলো হচ্ছে বেসিক্যালি ক্যামেরা। ঠিক আছে, আমরা যে পার্সপেক্টিভ ভিউটাকে দেখছি তার হচ্ছে এই পার্সপেক্টিভ ভিউ। টপ ভিউর একটা ক্যামেরা আছে, ফ্রন্ট ভিউর একটা ক্যামেরা রয়েছে, সাইড ভিউর একটা ক্যামেরা রয়েছে, সেগুলো অফ থাকে। আর নিচের যেগুলো থাকে এগুলো হচ্ছে ডিফল্ট। ডিফল্ট যে আমরা লাইটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিফল্ট লাইট, ডিফল্ট অবজেক্ট, ইনিশিয়াল পার্টিকেল আর ইনিশিয়াল সেটিং গ্রুপ, এগুলো আলাদা। ঠিক আছে, তো এই আউটলাইনারটাকে সবার প্রথম বুঝতে হবে এবং কানেকশনগুলোকে বুঝতে হবে। কানেকশন আমি বোঝানোর জন্য আমি দু রকম পদ্ধতি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যেটা হচ্ছে, আমি আগের দিন কানেকশন দিয়েছিলাম কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট, মানে এইটা এবং এই জয়েন্টের মধ্যে কানেকশন করবার জন্য আমি কি করেছিলাম, প্রথমে কন্ট্রোলার ধরেছিলাম, কন্ট্রোলার ধরে শিফট প্রেস করে জয়েন্টটাকে ধরেছিলাম। ওকে, জয়েন্টটাকে ধরবার পর তারপরে আমি রিগিং সাবমেনু থেকে কনস্ট্যান্ট থেকে আমি প্যারেন্ট ইউজ করেছিলাম। ঠিক আছে, প্যারেন্ট ইউজ করলে কি হচ্ছে, এই জয়েন্টটার উপর একটা কানেকশন পড়ে যাচ্ছে, যার জন্য আমি কন্ট্রোলারটাকে ধরে তখন যদি আমি সরাতাম তাহলে জয়েন্টটাও সরে যেত। আমি জয়েন্টের সাইজ একটুখানি বড় করে নিই। জয়েন্টের সাইজ বড় করবার জন্য ডিসপ্লে, ডিসপ্লে থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে জয়েন্ট সাইজ। ওকে, এই জয়েন্ট সাইজে ক্লিক করলে ড্রপডাউন মেনুটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমি জয়েন্ট সাইজটা এরকমভাবে বড় করতে পারি। এটা আমাদের ভিউপোর্টে দেখার সুবিধার্থে বা দেখানোর সুবিধার্থে আমি এটা বড় করলাম। তো এই কন্ট্রোলারটাকে ধরে আমি যদি সরাই তাহলে জয়েন্টটাও সরছে, যেহেতু প্যারেন্টের একটা কানেকশন রয়েছে। তো এটা ছাড়াও আরও একটা কানেকশন হয়ে থাকে। কীরকম কানেকশন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড করে আমি ব্যাক করলাম। ব্যাক করবার পর এখানে এই যে একটা কানেকশন ছিল কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট, মানে এই কনস্ট্যান্টের মধ্যে যে কটা রয়েছে প্যারেন্ট, পয়েন্ট, ওরিয়েন্ট, স্কেল, এম, এগুলো প্রত্যেকটাই কিন্তু কানেকশন ক্রিয়েট করে। ওকে, তো আমাদের সেটা দেখতে হবে। এটা কিন্তু একটা কনস্ট্যান্টের কানেকশন। আর একটা কানেকশন কীরকম হয়, আর একটা কানেকশন হয় গ্রুপের কানেকশন। গ্রুপের কানেকশন মানে অনলি প্যারেন্টের কানেকশন। অর্থাৎ আমি যদি জয়েন্ট, এইটা আউটলাইনারে দেখতে পাচ্ছি জয়েন্ট 1 আর এইটা হচ্ছে নার্ভ সার্কেল 1। ঠিক আছে, আমি কি করলাম, আমি এই জয়েন্টটাকে ধরে এই আউটলাইনারের মধ্যে মিডিল মাউস দিয়ে এই নার্ভ সার্কেলের উপরে ফেলে দিই। তাহলে কি হলো, তাহলে নার্ভ সার্কেলের ভিতরে এই জয়েন্টটা ঢুকে গেল। এই যে নার্ভ সার্কেলটাকে যখন আমি খুলছি প্লাস চিহ্নের পাশে ক্লিক করে, তখন নার্ভ সার্কেলের ভিতরে জয়েন্টটা ঢুকে গেছে। এই যে, ওকে, তো যখন ঢুকে গেল তার মানে এদের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেল। মানে এই যখন আমি কার্ভটাকে ধরবো তখন জয়েন্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, মানে এদের মধ্যে একটা আলাদা কানেকশন হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় নর্মাল প্যারেন্ট। নর্মাল প্যারেন্টটা কোথা থেকে পাই, এডিট থেকে প্যারেন্ট, পি, এটা হচ্ছে নর্মাল প্যারেন্ট। এই প্যারেন্টটা কি করে করতে হয় আমি আবার একবার দেখাচ্ছি। সেটা হচ্ছে জাস্ট জয়েন্টটাকে ধরবো, তারপরে শিফট প্রেস করে যেটার সঙ্গে আমি প্যারেন্ট করতে চাইছি সেটাকে ধরবো, ধরে পি ইউজ করবো। পি ইউজ করলে কি হবে, এই জয়েন্টটা এই কার্ভের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখতে পাবে ভালোভাবে দেখতে যে এইখানে জয়েন্টটা সবার প্রথমে বাইরে ছিল, তো যখনই আমি নর্মাল প্যারেন্ট করলাম তখন কিন্তু কার্ভের ভিতরে ঢুকে গেল। তো কার্ভের ভিতর যখনই ঢুকে গেল তখন একটা কার্ভের সাথে এর একটা কানেকশন হয়ে গেল। ঠিক আছে, তখন আমার আর কনস্ট্যান্ট দরকার নেই, তখন আমার নর্মাল প্যারেন্টে হয়ে যাচ্ছে। এই একটা প্যারেন্ট। আর একটা প্যারেন্ট কি, আর একটা প্যারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট। নর্মাল প্যারেন্টে জয়েন্টের উপর কিন্তু কোনো ভ্যালু পড়লো না, আর কনস্ট্যান্ট প্যারেন্টে এর উপর ভ্যালু পড়ে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি নর্মাল প্যারেন্ট না করে আমি কনস্ট্যান্ট প্যারেন্ট করছি কেন? কারণ কনস্ট্যান্ট প্যারেন্টে জয়েন্টের উপর ভ্যালু পড়ছে এবং নর্মাল প্যারেন্টে জয়েন্টের উপর ভ্যালু পড়ছে। ওকে, তো সেটা আমি দেখাচ্ছি, এটা করতে করতে বুঝতে পারবে। আমি সবার প্রথম
একটা সিলিন্ডার নিয়েছি। তো সেই সিলিন্ডারের রিড করবার জন্য আমি ধরলাম এখানে আমি সিলিন্ডারটা একটুখানি নিচে দিয়ে আমি ধরলাম এখান থেকে দুই ভাগে ভাগ করবো বা ডবল বেন্ড করবো। ওকে, ডবল বেন্ড করতে গেলে মানে হাতের মতো একটা ব্যবহার করবো। তো হাতের মতো ব্যবহার করতে গেলে সবার প্রথম এই নিচে আমাকে একটা জয়েন্ট নিতে হবে। এক্সরে জয়েন্টটা অন করে দিই যাতে জয়েন্টটাকে দেখা যায়। তারপরে শিফট প্রেস করে মাঝখানে একটা জয়েন্ট নেবো, তারপরে শিফট প্রেস করে উপরে একটা জয়েন্ট নেবো। আমি শিফট প্রেস করে জয়েন্ট নিচ্ছি এই কারণেই যাতে নিচের জয়েন্টটা যেখানে নিয়েছি তার একদম পুরো স্ট্রেট বা সোজাসুজি জয়েন্টগুলো পড়ে। নিয়ে নিলাম। এবার আমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই জয়েন্ট যেন এই এজের উপরে উপরে থাকে। যদি এজের উপরে না থাকে তাহলে কিন্তু বেন্ড হতে পরে অসুবিধা হতে পারে। তো সেই জন্য জয়েন্টগুলো যেন এজের উপরে উপরে থাকে। তো নিচের জয়েন্টটা তো অবশ্যই এজের উপরেই রয়েছে, যদি নাও থাকে আমরা একটু দেখে নেবো, দেখে নিয়ে একটুখানি তুলে দেবো। এই মোটামুটি এজের উপরেই রয়েছে, এই জয়েন্টটা এজের উপর নেই। তো এই জয়েন্টটাকে আমি ধরে আরেকটুখানি তুলে এই এজের উপরে দিয়ে দিলাম এবং এই জয়েন্টটাকে ধরে আরেকটুখানি নিচে দিয়ে দিলাম। তো আমাদের এখন জয়েন্ট দেওয়াটা কমপ্লিট। জয়েন্ট দেওয়া যখন কমপ্লিট হলো, এবার আমাদের পালা কার্ভ বসানো। তো এখান থেকে একটা কার্ভ নিলাম, এটাকে নিয়ে একটু বড় করে নিলাম, আর প্রেস করে একটু বড় করে নিলাম। ওকে, তারপরে শো থেকে পলিগন অফ করে দিলাম, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। তারপরে কন্ট্রোল ডি করলাম, কন্ট্রোল ডি করে ভি প্রেস করে কিবোর্ড থেকে ভি প্রেস করে আমি যদি মিডিল মাউস দিয়ে সরাই কার্ভটাকে তাহলে এটি জয়েন্টের মাঝখানে এখানে স্ন্যাপ হয়ে যাবে। চেষ্টা করলে তোমরা বা আপনারা সবাই পারবে এটা ভি প্রেস করে আমি যদি সরাই আমি বা যেখানে বা যে জয়েন্টের মাঝখানে স্ন্যাপ করতে চাইবো সেই জয়েন্টের মাঝখানে আমি স্ন্যাপ করতে পারবো। ওকে, তো এরমভাবে স্ন্যাপ করলাম এই জয়েন্টের মাঝখানে। আমার আর উপরে দরকার নেই, আমার এই দুটোই দরকার ছিল, এই দুটো আমি করে নিয়েছি। এবার শো থেকে আমি পলিগনটা অন করে নেব। অন করে নেওয়ার পর আমি এই দুটো কন্ট্রোলারকে ধরে ফ্রিজ অ্যান্ড হিস্ট্রি ডিলিট করে দিচ্ছি। করে দেওয়ার পর অবশ্যই নেমিং মাস্ট, ঠিক আছে। এখানে জয়েন্ট 1, এটা জয়েন্ট 2, এটা জয়েন্ট 3 রয়েছে। এটা কন্ট্রোলার 1 হবে এবং এটা কন্ট্রোলার 2 হবে। তো আমি এখানে নাম দিয়ে দিই। আমি আউটলাইনার থেকেও নাম দিতে পারি, একই ব্যাপার হবে। যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নাম দিয়ে দিতে পারো। এখানে কন্ট্রোলার 01 কপি করি, কন্ট্রোলার 02 দিয়ে দিলাম নাম। এখানেও নাম চেঞ্জ হয়ে গেল, আমি যখনই চ্যানেল বক্সে নাম চেঞ্জ করলাম আমার আউটলাইনারেও নাম চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি আগে যেটা বলেছিলাম কনস্ট্যান্ট প্যারেন্ট আর নর্মাল প্যারেন্টের মধ্যে পার্থক্য। তো আমি যদি এই জয়েন্টটাকে এবং এই কন্ট্রোলারটাকে ধরে আমি যদি নর্মাল পি প্রেস করি তাহলে কিন্তু কন্ট্রোলারটার মধ্যে এই জয়েন্টটা ঢুকে যাবে। ওকে, ঢুকে যাওয়ার ফলে একটা কানেকশন ক্রিয়েট হয়েছে। ভালোভাবে এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে, আমি আরেকবার করছি। তো আমি যদি এই জয়েন্টটাকে ধরি এবং তারপরে এই কন্ট্রোলারটাকে ধরে পি প্রেস করি তাহলে দেখো এই কন্ট্রোলারের ভিতরে মানে আউটলাইনের দিকে একটু তাকাও, কন্ট্রোলারের ভিতরে কিন্তু জয়েন্টটা ঢুকে যাবে। তো পি প্রেস করলাম, এই কন্ট্রোলারের ভিতরে জয়েন্টটা ঢুকে গেল। মাইনাস করে দিলে জয়েন্টটাকে দেখা যাবে না, অর্থাৎ কন্ট্রোলারের ভিতরে জয়েন্টটা এন্টার করে গেল। ওকে, তো আমি যদি কন্ট্রোলারটাকে ধরে সরাই তাহলে ঠিক সেই মতো জয়েন্টটাও সরবে। ওকে, কিন্তু এখানে অসুবিধা হচ্ছে আমি তো চাই এই কন্ট্রোলারটার সঙ্গে এই জয়েন্টটাও ওরকম সেম ভাবে প্যারেন্ট থাকুক, যাতে আমি এই কন্ট্রোলারটা ধরে সরালে এই উপরের জয়েন্টটা সরে, অর্থাৎ উপরের মেজগুলো সরে বা হাতের মতো মুভমেন্ট করে। ওকে, তো আমি যখনই এই জয়েন্টটাকে ধরে এই কন্ট্রোলারটার সঙ্গে পি করব তখন এই জয়েন্টের চেন বা জয়েন্টের কানেকশনটা কেটে যাবে। ঠিক আছে, তো সেই কারণে আমি এটা কখনোই করতে পারি না, এই জন্যই এই প্যারেন্টটা ঠিক নয় এই ক্ষেত্রে। ওকে, তো আমি সেই জন্যই আমি বললাম যে কনস্ট্যান্ট প্যারেন্ট আর নর্মাল প্যারেন্টের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, তো আমি এবার দেখাচ্ছি কনস্ট্যান্ট প্যারেন্টে কি। কনস্ট্যান্ট প্যারেন্ট আমি তো তখন নর্মাল প্যারেন্ট অর্থাৎ পি প্রেস করে করছিলাম, এই জয়েন্টটাকে ধরে এই কন্ট্রোলারটাকে ধরলাম, পি প্রেস করলাম, তাহলে জয়েন্টটা কি হলো কন্ট্রোলারের ভিতরে চলে গেল। ওকে, আবার যখন আমি এই জয়েন্টটাকে ধরে এই কন্ট্রোলার
শিফট প্রেস করে এই কন্ট্রোলারটাকে ধরবো, ধরে যখন পি প্রেস করবো তখন এই জয়েন্টটা তো এই কন্ট্রোলারের ভিতরে চলে যাবে, কিন্তু এই জয়েন্টের সঙ্গে এই জয়েন্টের কানেকশনটা কেটে যাবে। তো সেই জন্যই আমি এটার সাহায্য এইখানে নেব না, বা নেবে না তোমরা, বা নেবেন না তোমরা আপনারা, যেটা এখানে অসুবিধা হয় বা এরকম হয় না, ঠিক আছে। তো সেই জন্য আমরা এগুলোকে কনস্ট্যান্ট ইউজ করি, এটা একটা রুল, ঠিক আছে। তো আমি এই জয়েন্টটাকে ধরলাম, মানে সরি এই কন্ট্রোলারটাকে ধরলাম, কন্ট্রোলারটাকে ধরে জয়েন্টটাকে ধরলাম, ধরে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট ইউজ করলাম, কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট, কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট ইউজ করলাম। তো যখনই এবার এই কন্ট্রোলারটাকে ধরছি, জয়েন্টগুলো একটা পিঙ্ক কালারের হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কানেকশন পড়ে রয়েছে, সেই জন্য সরছে, কোনো অসুবিধা নেই। আবার ঠিক এই কন্ট্রোলারটাকে ধরবো, ধরে আমি শিফট প্রেস করে এই জয়েন্টটাকে ধরলাম, কারণ আমি জয়েন্টের উপরে কানেকশন ফেলতে চাই, সেই জন্য জয়েন্টটাকে লাস্টে ধরলাম, লাস্টে ধরবার পর কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট, তাহলে প্যারেন্টও হলো কিন্তু আমার কানেকশনও কোনো জায়গায় নষ্ট হলো না। তাহলে এটাও নড়ছে এবং এটাও নড়ছে এবং জয়েন্টের কানেকশনটাও থেকে গেছে। ওকে, এবার একটা বড় বিষয় যেটা হচ্ছে এই জয়েন্টের সঙ্গে এই জয়েন্টের কানেকশন আছে, অর্থাৎ এই জয়েন্টটা যদি সরে তাহলে উপরের জয়েন্টটা সরবে, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম, নিচের জয়েন্টটা সরলে উপরের জয়েন্টটা সরবে, কিন্তু এখন সরছে না। কারণ কি? কারণ নিচের জয়েন্টের সঙ্গে উপরের জয়েন্টের কানেকশন থাকলেও উপরের কন্ট্রোলারের সঙ্গে নিচের কন্ট্রোলারের কোনো কানেকশন নেই। এই দেখো জয়েন্টের কানেকশন কিরকম ভাবে আছে, জয়েন্ট 1, জয়েন্ট 2, জয়েন্ট 3, অর্থাৎ জয়েন্ট 3টা জয়েন্ট 2 এর মধ্যে রয়েছে, আবার জয়েন্ট 2টা জয়েন্ট 1 এর মধ্যে রয়েছে, কিন্তু কন্ট্রোলার দুটো সম্পূর্ণ আলাদা রয়েছে। আমি যদি কন্ট্রোলারের মধ্যে কানেকশন না দিই তাহলে কিন্তু এই নিচের কন্ট্রোলারটা ধরে সরালে উপরের কন্ট্রোলারটা সরবে না, যদি কানেকশন না দিই। আর যদি কানেকশন দিয়ে দিই তাহলে এটা সরে যাবে। ওকে, তো আমি এবার চেষ্টা করি নিচের কানেকশন, নিচের কন্ট্রোলারের সঙ্গে উপরের কন্ট্রোলারের একটা কানেকশন দেবো। সেটা কি করে? দেখো, আমাদের সবসময় কন্ট্রোলার ফ্রি রাখতে হয়, ঠিক আছে। ফ্রি রাখতে হয় মানে হচ্ছে কন্ট্রোলারের উপর যেন কোনো রকম ভ্যালু কিংবা কোনো রকম কানেকশন না থাকে। ওকে, তো এখানে আমি কনস্ট্যান্ট প্যারেন্ট যদি আমি ইউজ করি তাহলে কিন্তু কন্ট্রোলারের উপর একটা কানেকশন পড়ে যাবে। আমি যদি এখান থেকে কনস্ট্যান্ট থেকে প্যারেন্ট ইউজ করি, দেখো কন্ট্রোলারের উপর একটা কানেকশন পড়ে গেছে। তো এইটা কখনো রাখা যাবে না, এইটা কখনো রাখা যাবে না, কারণ যারা অ্যানিমেটার তারা এরকমভাবে অ্যানিমেশন করতে পারবে না কন্ট্রোলারের উপর যদি কোনো কানেকশন থাকে। তো সেই কারণে কন্ট্রোলারকে পুরো ফ্রি রাখতে হবে, ঠিক আছে। তো আমি প্রথমে কন্ট্রোলারকে ফ্রি রাখতে আমরা অন্য প্যারেন্টটা ইউজ করবো, এর আগে যে প্যারেন্টটা দেখিয়েছিলাম সেই প্যারেন্টটা, ওই প্যারেন্টটা এইখানে ইউজ হবে, ঠিক আছে, অর্থাৎ পি এর প্যারেন্ট। সেটা কি করে? আমি এই কন্ট্রোলারটাকে ধরে নিচের কন্ট্রোলার অর্থাৎ কন্ট্রোলার 2টাকে ধরে কন্ট্রোলার 1 এর মধ্যে মিডিল মাউস দিয়ে ঢুকিয়ে দিতে পারি, মিডিল মাউস দিয়ে জাস্ট টেনে বা ড্র্যাগ করে কন্ট্রোলার 1 এর মধ্যে আমি ছেড়ে দিতে পারি, তাহলে একটা কানেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। অথবা অথবা আমি এই কন্ট্রোলারটাকে ধরলাম, শিফট প্রেস করে নিচের কন্ট্রোলারটাকে ধরলাম, ধরে পি প্রেস করলাম, পি নর্মাল কিবোর্ড থেকে, তাহলে পি প্রেস করবার পর ঠিক সেমই হলো, এই কন্ট্রোলার 1 এর মধ্যে কন্ট্রোলার 2টা ঢুকে গেল বা প্রবেশ করে গেল, ঠিক আছে। তাহলে একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেল। তাহলে এখন জয়েন্ট জয়েন্টেরও কানেকশন আছে, কন্ট্রোলার কন্ট্রোলারেরও কানেকশন আছে, এবং জয়েন্টের সঙ্গে কন্ট্রোলারেরও কানেকশন আছে। ওকে, তাহলে এখন আমার স্ট্রাকচারটা পুরোপুরি রেডি। তো এবার আমি শো থেকে পলিগন করি, পলিগন করবার পর এবার আমি জয়েন্ট এই দুটোকে ধরি, কারণ এই দুটো জয়েন্টে আমাদের কাজ হবে, এবং শিফট প্রেস করে তারপরে মডেলটাকে ধরি, ধরলাম, ধরে এবার স্কিন থেকে আমি আগেও বলেছিলাম জয়েন্টের সঙ্গে যদি কন্ট্রোলারের একটা জয়েন্টের সঙ্গে যদি মেশের কানেকশন দিতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, স্কিন থেকে বাইন্ড স্কিন করতে হবে, স্কিন থেকে বাইন্ড স্কিন। বাইন্ড স্কিনের কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো কি? বাইন্ড স্কিনের এই অপশনটা হচ্ছে, প্রথমেই অপশন রয়েছে বাইন্ড টু সিলেক্ট জয়েন্ট, জয়েন্ট হায়ারার্কি এবং অবজেক্ট হায়ারার্কি, এরকম রয়েছে। সিলেক্ট জয়েন্ট মানে হচ্ছে আমি যে কটা জয়েন্টকে সিলেক্ট করে থাকবো অনলি সেই কটা জয়েন্টের সঙ্গেই এই মেশটা বাইন্ড বা কানেক্টেড হবে। ওকে, জয়েন্ট হায়ারার্কি মানে হচ্ছে আমার এই হায়ারার্কিতে মানে অর্থাৎ এই এখানে অর্থাৎ এই জয়েন্টের সঙ্গে যুক্ত যে কটা জয়েন্ট আছে
সেই কটা জয়েন্টের সঙ্গেও কানেকশন হয়ে যাবে যদি আমি এখানে জয়েন্ট হায়ারার্কি রাখি। কিন্তু আমি সেটা রাখবো না, কারণ আমার এই উপরের জয়েন্টটা বলতে গেলে কোনো কাজ করছে না। তো সেই জন্য আমি উপরের জয়েন্টটাকে ধরিও নিই, যাতে ওর ভ্যালু না না পড়ে এতে, সেটাই আমি চেষ্টা করব। তো সেই জন্য আমি সিলেক্টেড জয়েন্ট রেখেছি, যাতে আমি যে দুটো জয়েন্ট ধরে রয়েছে সেই দুটো জয়েন্টেরই ভ্যালু এই মেশের উপর পড়ে। ওকে, তারপরে রয়েছে বাইন্ড মেথড, ক্লোজেস্ট ডিস্টেন্স, ক্লোজেস ইন হায়ারার্কি, হিটম্যাপ আর জিওরিস্টিক বক্সিং। তো আমি এখানে ক্লোজেস্ট ডিস্টেন্সই রাখবো, কারণ এখানে যত কাছে কাছে পড়বে, অর্থাৎ এই জয়েন্টের মানে এই জয়েন্টের ভ্যালু খুব জোর হলে এই কাটটা পর্যন্ত থাকবে, আবার এই জয়েন্টের ভ্যালু খুব জোর হলে এই কাটটা পর্যন্ত থাকবে। যদি আমি ক্লোজেস্ট ডিস্টেন্স না করতাম তাহলে এই জয়েন্টের ভ্যালু দেখা গেল একদম নিচে চলে যেত। ঠিক আছে, তো সেক্ষেত্রে অসুবিধা। তারপরে ক্লাসিক লিনিয়ার, আমি এটাকে ক্লাসিক লিনিয়ারই রাখবো। ইন্টারঅ্যাক্টিভ, অবশ্যই এখানে ইন্টারঅ্যাক্টিভ রাখা উচিত বা রাখতে হবে, অবশ্যই এখানে ইন্টারঅ্যাক্টিভটা রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা পরে আমি বলে দেবো যে পোস্ট কেন রাখতে হয় না এবং নাম কেন রাখতে হয় না। এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন, ওয়েট ডিস্ট্রিবিউশন অবশ্যই নেবার রাখতে হয়। ঠিক আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন অবশ্যই নেবার রাখতে হয়, কখনোই এটা ডিস্টেন্স হবে না। ঠিক আছে, আর বাদ বাকি যা রয়েছে ঠিক তাই রাখবে। এগুলো আমাদের পরে যদি কাজে লাগে আমরা পরে আস্তে আস্তে দেখবো। এখন জাস্ট সবে একটা ক্লাস করেছি আমরা, তো এখন যদি সমস্ত কিছু বলি অলরেডি সব ভুলে ভুলে জল খেয়ে নিতে হবে। ঠিক আছে, তো আমি সেটা কখনো চাই না, তো সেই জন্য একদম হালকা পটিয়ে করে দিলাম। ঠিক আছে, তো এই দুটো জয়েন্ট ধরলাম, জয়েন্ট ধরে শিফট প্রেস করে আমি নর্মাল গেজটাকে ধরলাম। এখানে বাইন্ড স্কিন আমি অ্যাপ্লাইও করতে পারি, অ্যাপ্লাই করলে ড্রপ ডাউন মেনুটা থাকলো। আমি যদি বাইন্ড স্কিন করি তাহলে ড্রপ ডাউন মেনুটা উঠে যাবে। তো ড্রপ ডাউন মেনুটা তুলে দিলাম, আমি জাস্ট অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমার এই মডেলটা আপাতত রেডি। এবার আমি বলেছিলাম হাতের মতো বেন্ড, আমি যদি এখানে 3টে জয়েন্ট দিতাম তাহলে আমি 3বার এরমভাবে বেন্ড করতে পারতাম। আমি যদি 4টে জয়েন্ট দিতাম 4বার এরমভাবে বেন্ড করতে পারতাম। তো আমি যে কটা জয়েন্ট দেব সে কবার সেরকম ভাবে ও বেন্ড হবে। ঠিক আছে, তো আমি এর সঙ্গে কিছু টিপসও আমি এখন দিয়ে দিচ্ছি। এটা এই পর্যন্তই রাখলাম আজকে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে একটুখানি দেখে নেওয়া দরকার, যেটা হচ্ছে এই যে কনস্ট্যান্ট রয়েছে, কনস্ট্যান্টে আমি আজকে ইউজ করলাম প্যারেন্ট অনলি। তো এছাড়াও প্যারেন্ট ছাড়াও আরো পয়েন্ট আছে, ওরিয়েন্ট আছে, স্কেল আছে, এম আছে। এইগুলো কি কি কাজ করে, এইগুলো বেসিক্যালি আজকে আমি তো প্যারেন্ট দিয়েছি, তো এই পয়েন্ট, ওরিয়েন্ট, স্কেল, এম এগুলো না হয় আমি নেক্সট ক্লাসেই বলবো। ঠিক আছে, আজকে না হলে একটু বেশি বেশি হয়ে যাবে। ওকে, তো যখন এগুলো কাজে লাগবে বা নেক্সট ক্লাসে আমি এগুলো খুব ভালোভাবে ডিটেলি বুঝিয়ে দেবো। আজকে এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং কারোর কোনো প্রবলেম হবে না বলেই আশা করছি। যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে বা কোথাও যদি কেউ বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও, আমি ডেফিনেটলি তার হেল্প করব। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং অবশ্যই হোম টাস্ক দিতে আমি ভুলে গেছিলাম, যেটা হচ্ছে হোম টাস্ক হচ্ছে এরকম টাইপের বা এইরকম ধরনের আরও 3-4টে মডেল ডেফিনেটলি বাড়িতে করো। তা না হলে কি হবে, তা না হলে তোমরা তো দেখবে বাট এগুলোকে